এমন একটি বিষয় নিয়ে কথা বলতে হবে, যে বিষয়টি নিয়ে কথা বলবো আমি আসলে আগে ভাবিনি। গতকাল, সম্ভবত গতকাল, বিএনপির চেয়ারপারসনের সাথে কিছু সংখ্যক কবি সাহিত্যিক দেখা করেছে এবং তার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফলে আমরা ঘটনা বা ঘটনার গুরুত্ব না বুঝে তা নিয়ে হইচই শুরু করে দিই। বিএনপি থেকে কি কবি সাহিত্যিকদের দাওয়াত দেওয়া হয়েছিল কিনা সেটা আগে জানার বিষয়। অনেকেই বলছেন যে বিএনপি চেয়ারপারসন বা বিএনপি দলটি কবি সাহিত্যিকদেরকে চিনেন না, তারা কেন সবাইকে ডাকেন। আমি পর্যালোচনা করে পাইলাম যে আসলে বিএনপি থেকে তাদেরকে ডাকা হয়নি। যারা গিয়েছেন তারা নিজেরাই সেখানে দেখা করতে গিয়েছে। আমি বহুদিন যাবৎ খেয়াল করছি জাতীয় কবিতা পরিষদ নামের একটি সংগঠনকে। এই সংগঠনটি বিভিন্ন সময়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে আলোচিত, সমালোচিত, বিতর্কিত এবং তারা বিভিন্ন পদ পদবি এবং পুরস্কার প্রদান বা প্রাপ্তির বিষয়ে ভূমিকা রাখেন। এইখানে একটা সময়ে ঢাকা কেন্দ্রিক বা কেন্দ্র কর্তৃক যে সাহিত্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হইত, এই কবিতা পরিষদ গঠন করেছিলেন শামসুর রহমান। এতে যুক্ত ছিলেন রুদ্র মোহাম্মদ, শহীদুল্লাহর মতো লোকেরা। তার পালাবদলের সাথে সাথে এখানকার যে পদগুলি বা কমিটিগুলি দখল বেদখলের একটা বিষয় ঘটে। এইখানে 5ই আগস্টের পরে এই ঘটনাটাই ঘটেছে। একটি গোষ্ঠীকে সরিয়ে আরেকটি গোষ্ঠী এটা নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আমরা বলবো না যে তারা কোনো অবস্থাতেই কবি সাহিত্যিক নন। অনেকেই বলছেন যে একমাত্র রেজাউদ্দিন স্টালিন ছাড়া আর কোনো কবিকে তারা চিনেন না, তারা কবি না। বিষয়টা এরকম না। এখানে কবি মোহন রায়হান আছেন, ABM সোহেল রশিদ, আসাদ কাজল। হয়তো তারা ব্যাপকভাবে প্রভাব বিস্তারী কবি নন, কিন্তু তারা কবি, এই ব্যাপারে সন্দেহ নেই। অনেকেই তাদেরকে তকমা দিচ্ছেন যে আওয়ামী লীগের বা বিগত ফ্যাসিস্ট সরকারের দূষর হিসাবে। সেটাও হতে পারে, কিন্তু সেটা হইলেও বিএনপির চেয়ারপারসনের সাথে তারা দেখা করতে পারবেন না এরকম কোনো বিধান তো নেই, অথবা বিএনপির চেয়ারপারসন তাদের সাথে দেখা করবেন না এরকম বিধানও নেই। আমি যতটুকু খেয়াল করেছি যে 5ই আগস্টের পরে কবিতা পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন দলের সাথে তারা এই ধরনের সাক্ষাৎ করেছে। এমনকি যতগুলি দল আছে, নাগরিক ঐক্য থেকে শুরু করে বিভিন্ন দলের দলীয় অফিসে গিয়ে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটা তাদের একটা দীর্ঘমেয়াদী প্রসেস।
এই প্রসেসের অংশ হিসাবে তারা হয়তো বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করেছে। এতে আমি দোষের কিছু দেখি না। এইটাকে অনেকেই বড় করে দেখছে যে বিএনপি কবি সাহিত্যিক খুঁজে পায় না, বিষয়টা এরকম না। যারা এরকম ভাবে চিন্তা করছেন, তাহলে আপনারা ইচ্ছা করলে সরাসরি বিএনপি করতে পারেন, বিএনপির রাজনীতিতে যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে আপনারা লেখালেখি চালিয়ে যেতে পারেন, আপনারাও দেখা করতে পারেন, তাতেও সমস্যার কোনো কারণ নেই। কিন্তু আমরা যে বিষয়টা চিন্তা করছিলাম যে এই দেশে একটি সাংস্কৃতিক পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা কতটুকু এসেছে সেটা হচ্ছে ভাবার বিষয়। আরেকটা বিষয়, আমি একজন স্ট্যাটাসে দেখলাম যে কর্তৃত্ববাদী সরকারের আমলে অনেক কবি সাহিত্যিক ফুল পাখি লতা নিয়ে কবিতা লিখেছেন, তাদেরকে সমালোচনা করেছেন। সেই সময় একটি সংকলন বের হয়েছিল অবরুদ্ধ সময়ের কবিতা, সেখানে বেশ কিছু লেখকের লেখা প্রকাশিত হয়েছিল। নানা যৌক্তিক কারণেই সংকলনে একজনের লেখা প্রকাশ নাই হইতে পারে, তাতে কিছু যায় আসে না। এটা যোগাযোগের একটা বিষয় আছে। আমি ব্যক্তিগতভাবে অবরুদ্ধ সময়ের কবিদের সাথে যুক্ত ছিলাম, কিন্তু ওই সংকলনে আমার কোনো লেখা নেই, যৌক্তিক একটা কারণ, সেটা আজকে বলবো না। এই অবরুদ্ধ সময়ের কবিতা বা এই বিষয়ে আমাকে প্রথম ধারণা দিয়েছিলেন কবি আশিক আকবর। তারপরে এটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে আমার সাথে কবি অনুপ সাদিক। কয়েকদিন এটার যে সম্পাদক এহসান হাবিবের সাথে আমার কথা হয়েছে। এতে যুক্ত ছিলেন আবুল কালাম আজাদ, পলিয়ার ওয়াহিদ, তারপরে মাহবুব মুর্শেদ, এরকম অসংখ্য নাম আমি বলতে পারবো, যাদেরকে আমি চিনি, জানি, যারা কর্তৃত্ববাদের বিরোধিতা করে বিভিন্ন সময় লেখালেখি করেছেন, এবং তাদের প্রতি আমার নৈতিক সমর্থন ছিল সবসময়, তাদের সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু আমার লেখা নেই। তার মানে এই নয় যে এই অবরুদ্ধ সময়ের সাথে আমরা যুক্ত নই। আরেকটি বিষয় হচ্ছে যে এই লোকগুলির সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু আরো যে অন্যান্য যারা আছে, যারা বিভিন্নভাবে লড়াই চালিয়েছেন, তাদের সাথে হয়তো আমাদের যোগাযোগ ছিল না, তারা তাদের মতো করে কাজ করেছে। সুতরাং এইখানে কাউকে খাটো করে দেখার কিছু নেই। আরেকটি বিষয় আমি বলতে চাই, যদি আপনারা ধরেই নিয়ে থাকেন যে বিএনপির চেয়ারপারসন ডাকলেই বা দেখা করলেই আপনি কবি হয়ে যাবেন বা সংস্কৃতিমান হয়ে যাবেন, সেটা ভুল। বরং ক্ষমতার বলয়ের বাইরে থেকে যদি আপনি সেই প্রতিরোধের সংস্কৃতিটা বা প্রতিরোধের সাহিত্যের চর্চাটা করতে পারেন, আমি মনে করি সেটাই হবে আপনার গণমানুষের সংস্কৃতি অথবা গণমানুষের সাহিত্য। এই সমস্ত কাদা ছুড়াছুড়ি বন্ধ করার জন্য আমি এই দেশের বৈষম্য বিরোধী, কর্তৃত্ববাদ বিরোধী কবি সাহিত্যিক শিল্পীদের আহ্বান জানাই। সেই সাথে আহ্বান জানাই যে এই যে নয়া বাংলাদেশ বা নয়া বন্দোবস্তের ভিতরে আপনারা কিভাবে টিকে থাকবেন, কিভাবে আপনারা শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা করবেন, সেটা নিয়ে ভাববেন, এবং নতুন বয়ান উৎপাদনের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন এই দেশের সাংস্কৃতিক বৈষম্য দূর করতে।
বৃহত্তম দলের রাজনৈতিক আনুকূল্য পাওয়ার আশায় আপনারা শিল্প সাহিত্য চর্চা করবেন না। আপনারা জনগণের জন্য সাহিত্য চর্চা করবেন, সেটা নিয়ে ভাবুন। সাহিত্য, মহান সাহিত্যগুলি কখনোই রাজদরবার থেকে সৃষ্টি হয়নি। এইগুলি সৃষ্টি হয়েছে জনগণের মুখে মুখে, জনগণের ভাষায়। চর্যাপদের কবিরা কেউ রাজদরবারের কবি ছিলেন না, বরং রাজদরবারের যে সাহিত্যিক যারা ছিলেন, সাহিত্য যারা রচনা করেছেন, তারা একটা ফর্ম তৈরি করতে চেষ্টা করেছিলেন, যেগুলি জনগণের সাহিত্য হিসেবে বিবেচিত হয় না। বৈষম্য বিরোধী আন্দোলনে এবং কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে যে সমস্ত কবি সাহিত্যিক যুক্ত ছিলেন, তাদেরকে আমি অনুরোধ করব, অন্তত পক্ষে এই ঘটনাটি আপনারা ভুলে যান। কারণ আপনাদের কাজ হচ্ছে জনগণের পাশে থাকা। আমি যতটুকু আমার পর্যবেক্ষণে ধরা পড়েছে, এই বিষয়টি ছিল জাতীয় কবিতা পরিষদের ধারাবাহিক কর্মসূচির একটি অংশ। আমরা আগেও দেখেছি, কবি মোহন রায়হানের নেতৃত্বে বিভিন্ন দলীয় অফিসে গিয়ে তারা দেখা করেছেন। এইবারও তারা হয়তোবা বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যানের সাথে তারা দেখা করেছেন, তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। এই মতামত ব্যক্ত করার ভিতর দিয়েই যে একটা কিছু ঘটে গেছে তা নয়, বরং এইভাবে বহু বহু মতামত ব্যক্ত করার ভেতর দিয়েই আমরা একটা ভালো সংস্কৃতি ভবিষ্যতে পাইতে পারি। প্রয়োজনে আপনারাও প্রত্যেকেই গিয়ে গিয়ে সংশ্লিষ্ট স্থানে স্ব স্ব জায়গায় মতামত ব্যক্ত করতে পারে।